ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সিদ্ধান্তহীন ট্রাম্প, হরমুজে মার্কিন অবরোধ শিগগিরই প্রত্যাহারের ঘোষণা। ওয়াশিংটনের কাছ থেকে কথা নয়, কাজে প্রমাণ চায় তেহরান। চুক্তির তোয়াক্কা না করে লেবাননের আরও ভেতরে প্রবেশ ইসরায়েলি সেনাদের, হামলায় একদিনে নিহত 5। গাজায় দখলদার বাহিনীর আক্রমণে শিশুসহ 10 জনের প্রাণহানি। রাশিয়ার ড্রোনের আঘাতে ন্যাটোভুক্ত দেশ রোমানিয়ায় আহত 2। প্রতিক্রিয়ায় দেশটিতে রুশ কনসুলেট বন্ধ ঘোষণা। যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি মস্কো, দাবি পুতিনের। এবং ভারতের পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, 8 জনের প্রাণহানি, আহত বেশ কয়েকজন। কলকাতায় অর্ধশতাধিক গাছ উপড়ে পড়ায় রাস্তায় দীর্ঘ যানজট। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাব্বিরা মজুমদার। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চুক্তিতে এখন অনুমোদন দেননি মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যমে ট্রাম্প লেখেন, হরমুজ প্রণালীতে দেয়া মার্কিন অবরোধ শিগগিরই তুলে নেওয়া হবে। এদিকে চুক্তি না হলে যে কোনো মুহূর্তে ফের যুদ্ধ শুরুর জন্য পেন্টাগন প্রস্তুত বলে সতর্ক করেছেন মার্কিন সমরমন্ত্রী। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মৌখিক আশ্বাসে বিশ্বাসী নয় ইরান, বরং ওয়াশিংটনের বাস্তব পদক্ষেপ দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে সাফ জানিয়েছে তেহরান। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর প্রস্তাবিত চুক্তির বিষয়ে শুক্রবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে রুদ্ধদ্বার বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা 2 ঘণ্টা ধরে চলে উচ্চ পর্যায়ের আলোচনা। তবে প্রস্তাবের চুলচেরা বিশ্লেষণের পরও আসেনি কোনো সিদ্ধান্ত। বৈঠকের আগে ইরান ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন ট্রাম্প। তুলে ধরেন যুক্তরাষ্ট্রের শর্তগুলো। লেখেন, ইরান কখনোই পরমাণু অস্ত্র অর্জন করতে পারবে না। মার্কিন হামলায় মাটির নিচে চাপা পড়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বা নিউক্লিয়ার ডাস্ট সম্পূর্ণ ধ্বংস করা হবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং ইরানের সঙ্গে যৌথ সমন্বয়ে যুক্তরাষ্ট্র এই কাজ করবে। ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালী কোনো ধরনের শুল্ক বা টোল ছাড়াই সব আন্তর্জাতিক জাহাজের জন্য অবিলম্বে উন্মুক্ত করে দিতে হবে। প্রণালীতে থাকা অবশিষ্ট সব সামুদ্রিক মাইন ইরানকে দ্রুত নিষ্ক্রিয় বা অপসারণ করতে হবে। হরমুজ প্রণালীতে দেয়া মার্কিন নৌ অবরোধ শিগগিরই তুলে নেওয়া হবে বলেও জানান ট্রাম্প। মার্কিন শর্ত মেনে চুক্তিতে যেতে ইরানের ওপর চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। সিঙ্গাপুরে এক নিরাপত্তা সম্মেলনে মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, চুক্তি না হলে যে কোনো মুহূর্তে ফের যুদ্ধ শুরুর জন্য পেন্টাগন পুরোপুরি প্রস্তুত। যুক্তরাষ্ট্রে ও বিশ্বের বিভিন্ন সামরিক ঘাঁটিতে মার্কিন ক্ষেপণাস্ত্রের পর্যাপ্ত মজুত আছে বলেও দাবি করেন তিনি। হেগসেথ আরও বলেন, ইরানকে পরমাণু অস্ত্র পাওয়া থেকে বিরত রাখতে বদ্ধপরিকর মার্কিন প্রশাসন। এর আগে ইরান সাফ জানায়, যুক্তরাষ্ট্রের হুমকি কিংবা মৌখিক আশ্বাসে বিশ্বাসী নয় তেহরান, বরং ওয়াশিংটনের বাস্তব পদক্ষেপ দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাগের গালিবাফ এবং দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ট্রাম্পের শর্তগুলোকে একতরফা দাবি বলে প্রত্যাখ্যান করেছেন। ইরানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, প্রস্তাবিত চুক্তিতে পরমাণু স্থাপনা ধ্বংসের কোনো শর্ত নেই। তবে হরমুজ প্রণালী সচল করার বিপরীতে ইরানের ওপর থেকে মার্কিন নৌ অবরোধ ও তেল বিক্রির নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। লেবাননের আরও ভেতরে প্রবেশ করতে শুরু করেছে ইসরায়েলি সেনারা। কৌশলগত গুরুত্বপূর্ণ লিতানি নদী পার হয়ে স্থল অভিযান সম্প্রসারণ করেছে দখলদার বাহিনী। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে দেশটিতে চলছে বিমান ও ড্রোন হামলা। এতে গত একদিনে আরও অন্তত 5 জন নিহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় বেশ কয়েকজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনএনএ জানিয়েছে, টায়ার শহরের কাছের আব্বাসিয়া শহরে একটি আবাসিক ভবনে চালানো হামলায় এবং দেইর কানুন আল নাহর এলাকায় চালানো পৃথক হামলায় অনেকে প্রাণ হারান। এছাড়া বৈরুতের আকাশে ইসরায়েলি ড্রোনের আনাগোনা এবং বিভিন্ন শহরে উপর্যুপুরি বোমাবর্ষণে পুরো লেবানন জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। এরই মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিন ইয়ামিন নেতানিয়াহু লেবানন সীমান্ত পরিদর্শনকালে ঘোষণা করেছেন যে তাদের সেনারা লিতানি নদী অতিক্রম করে অগ্রবর্তী অবস্থানগুলো নিয়ন্ত্রণে নিয়েছে। বৈরুত এবং বেকা উপত্যকা সহ পুরো ফ্রন্ট জুড়ে হিজবুল্লাহকে দমন করতে এই আগ্রাসন আরও তীব্র করার নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, পশ্চিম বেকা অঞ্চলের কারণ বাঁধের কাছাকাছি তাদের গতিবিধি থাকার যে দাবি ইসরায়েল করছে, মূলত গুরুত্বপূর্ণ অবকাঠামোটিতে বড় ধরনের হামলার একটি অজুহাত মাত্র।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, লেবাননে ইসরায়েলি হামলায় গত এক সপ্তাহে প্রতিদিন বহু শিশু হতাহত হচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বিমান হামলায় বিপুল সংখ্যক শিশু গুরুতর শারীরিক ক্ষতির শিকার হয়েছে। গত 2 মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতের পর থেকে এ পর্যন্ত লেবাননে অনেক মানুষ নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ নাগরিক। এই চরম সংকটের মধ্যেই ওয়াশিংটনে পেন্টাগনের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের সামরিক প্রতিনিধিদের মধ্যে একটি নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক ফোনালাপে যে কোনো পরবর্তী পদক্ষেপের আগে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি কার্যকরের উপর সর্বোচ্চ জোর দেন। মার্কিন প্রশাসনও লেবাননের সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার প্রতি তাদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান এবং কূটনৈতিক প্রচেষ্টাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে লেবানন সীমান্তে ইসরায়েলের এই অগ্রযাত্রা এবং লিতানি নদী পেরিয়ে যাওয়ার ঘটনা মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘমেয়াদী ও ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। বেগুনি রঙের ফুলের সৌন্দর্যে মাতোয়ারা লিসবন। পর্তুগালের দৃষ্টিনন্দন জাকারান্ডা ফুল নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। অবরুদ্ধ গাজায় থামছেই না ইসরায়েলি আগ্রাসন। নতুন করে উপত্যকার আবাসিক ভবনে চালানো হামলায় প্রাণ গেছে শিশুসহ অন্তত 10 ফিলিস্তিনির। অন্যদিকে গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের আটক করে নির্যাতন চালানোয় বিশ্বজুড়ে নিন্দার ঝড় অব্যাহত আছে। এরই মধ্যে ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি ও যুদ্ধবিরতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজা জুড়ে অব্যাহত রয়েছে ইসরায়েলের ভয়াবহ বিমান ও ড্রোন হামলা। সম্প্রতি গাজা সিটির একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, তারা হামাসের ব্যাটালিয়ন কমান্ডার ইমাদ আসলিমকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। এর ঠিক আগের দিনই হামাসের সামরিক শাখার নবনিযুক্ত প্রধান মোহাম্মদ ওদেহ সপরিবারে ইসরায়েলি হামলায় নিহত হন। এছাড়া খান ইউনিস ও আল তুফা এলাকায় পৃথক হামলায় আরও কয়েকজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদিকে গাজা অভিমুখে যাওয়া ত্রাণবাহী জাহাজের ফিলিস্তিনপন্থী ফরাসি মানবাধিকার কর্মীদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর নির্যাতনের ঘটনা সামনে এসেছে। ফ্লোটিলা থেকে আটক কয়েকশো অ্যাক্টিভিস্টের ওপর যৌন সহিংসতা, মারধর, তীব্র ঠান্ডার মধ্যে ফেলে রাখা এবং প্রতিনিয়ত অবমাননার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী শন নোয়েল ব্যারট ফরাসি নাগরিকদের ওপর নির্যাতনের বিষয়টি তদন্ত করতে পাবলিক প্রসিকিউরকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক মহলের উদ্বেগ সত্ত্বেও কোনো কার্যকর নিষেধাজ্ঞা না থাকায় ইসরায়েল তার আগ্রাসী নীতি জারি রেখেছে। বর্তমান বৈশ্বিক রাজনীতিতে ইরান ও লেবানন সংকটের দিকে বিশ্ববাসীর নজর থাকার পূর্ণ সুযোগ নিচ্ছে নেতানিয়াহু প্রশাসন। মার্কিন প্রশাসন গাজা পরিস্থিতি নিয়ে দৃশ্যত উদাসীন থাকায় এবং তথাকথিত বোর্ড অব পিস নিষ্ক্রিয় ভূমিকা পালন করায় গাজার ফিলিস্তিনিদের ভবিষ্যৎ এবং তাদের স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার চরম হুমকির মুখে পড়েছে। আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এবং বিশ্ব সম্প্রদায়ের নীরবতার সুযোগ নিয়ে গাজাকে অবরুদ্ধ করে ফেলেছে ইসরায়েল। যুদ্ধবিরতির আড়ালে প্রতিনিয়ত হামলা এবং ফিলিস্তিনিদের চিরতরে বিতাড়িত করার এই নির্মম নীতি মধ্যপ্রাচ্যের সংকটকে এক অন্ধকার ও অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর আরও 70% ভূমি দখলের ঘোষণায় দিশেহারা গাজাবাসী। হামলা জোরদারে রাতের থাকার জায়গাটুকু পরিণত হয়েছে ধ্বংসাবশেষে। যুদ্ধের 2 বছরে লাখো মানুষ সব হারিয়ে এখন উপকূলের একটি সরু অংশে ঠাসাঠাসি করে বাস করছেন। এক সময়ের জাঁকজমকপূর্ণ শহর আজ বিলীন, থাকার জন্য নেই কোনো জায়গা। দখলদারদের হামলার শিকার ভগ্নপ্রায় ভবনে কোনোভাবে দিন পার করলেও রাতের হামলায় সেটাও এখন ধ্বংসস্তূপ। আর এর মাঝেই উপত্যকার 70% দখলের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু।
রাতে ইসরায়েলি হামলার পর শুক্রবার সকালে গাজা সিটিতে ধ্বংসস্তূপ সরাচ্ছিলেন স্থানীয়রা। তাদেরই একজন ৭২ বছর বয়সী মোহাম্মদ আল সাগরা ভারাক্রান্ত মনে বলছিলেন যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর দুর্দশার কথা। শুনেছি নেতানিয়াহু উপত্যকার ৭০% দখল করতে চান গাজায়, আর দখল করার মতো কিছু কি অবশিষ্ট আছে? তারপর আমরা শুনি যে যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু আমরা তো কোনো যুদ্ধবিরতি দেখি না। আর কতদিন বিশ্ব এই বিষয়ে নীরব থাকবে? আমরা চাই বিশ্ব আমাদের পাশে দাঁড়াক, আমরা যেন পৃথিবীর অন্য সবার মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারি। ইসরায়েল এরই মধ্যে গাজার আনুমানিক ৬৪% নিয়ন্ত্রণ করছে। ২ বছরের সামরিক অভিযানে ধ্বংস হয়ে গেছে এই ছোট্ট উপকূলীয় ভূখণ্ডের বড় অংশ। লাখো মানুষ এখন উপকূলের একটি সরু অংশে ঠাসাঠাসি করে আছেন। এর মধ্যে দখলদারদের নতুন ঘোষণায় শেষ আশাটুকুও হারাতে বসেছে গাজাবাসী। নেতানিয়াহু গাজার সব মানুষকে এক জায়গায় সীমাবদ্ধ করে পুরো উপত্যকা নিজের দখলে নিতে চান। সত্যি বলতে এভাবে প্রতিদিন যা ঘটে তা সহ্য করার চেয়ে মরাই ভালো মনে হয়। প্রতিদিন আশায় থাকি আমরা আমাদের ঘরে ফিরে যেতে পারবো, কিন্তু যুদ্ধের এখনো কোনো সমাধান হয়নি। পুরো বিশ্ব এসে দেখুক, এই এলাকা দেখুক, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই, অথচ সবাই আমাদের ওপর আঘাত করছে। নেতানিয়াহু বলছেন অভিযান চলছে ২০২৩ সালের হামাস হামলায় জড়িত শীর্ষ নেতাদের বিরুদ্ধে, কিন্তু গাজার রাস্তায় যারা আছেন তাদের কাছে কারণটা আর গুরুত্বপূর্ণ নয়। প্রতিদিন হামলা, প্রতিদিন মৃত্যু আর ক্ষুধায় ক্ষীণ হয়ে আসছে বেঁচে থাকার সম্ভাবনা। নাসরিন রুমি, সময় সংবাদ। ন্যাটোর সদস্যভুক্ত দেশ রোমানিয়ায় রুশ ড্রোনের আঘাতে 2 জন আহত হয়েছেন। এই ঘটনার জেরে রোমানিয়ায় রুশ কনসুলেট বন্ধের ঘোষণা দিয়েছে বুখারেস্ট। ইউরোপীয় কমিশনের অভিযোগ, রাশিয়ার আগ্রাসী যুদ্ধ আরও একটি গুরুতর সীমা লঙ্ঘনের দিকে এগিয়েছে। এদিকে ইউক্রেনের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি আছে দাবি করে পুতিন বলেছেন, সংঘাত এখন শেষের দিকে। 2026 সালে এসে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে ক্রেমলিনের অগ্রযাত্রা প্রায় স্থবির। মার্কিন গোয়েন্দা সংস্থা ডিআইএ ও আইএসডব্লিউর তথ্য মতে গত বছরের তুলনায় এবছর প্রথম 5 মাসে রাশিয়ার ভূখণ্ড দখলের গতি নাটকীয়ভাবে কমে গেছে। উল্টো ইউক্রেনের লজিস্টিক্যাল লকডাউন কৌশলে বেশ কিছু এলাকা হাতছাড়া হয়েছে মস্কোর। প্রেসিডেন্ট জেলেনস্কির দেয়া তথ্য অনুযায়ী যুদ্ধক্ষেত্রে রাশিয়ার এই স্থবিরতার মূল কারণ তাদের ভয়াবহ সেনা কমা, যেখানে প্রতি বর্গ কিলোমিটার দখলে সেনা মৃত্যুর হার গত বছরের চেয়ে কয়েক গুণ বেশি। সামরিক ক্ষতির পাশাপাশি অর্থনৈতিক টানাপোড়েন মেটাতে এবছর রেকর্ড পরিমাণ স্বর্ণের রিজার্ভ বিক্রি করতে বাধ্য হয়েছে পুতিন প্রশাসন। সামরিক এই সংকটের মাঝেই ইউক্রেন লক্ষ্য করে রাশিয়ার ছোড়া শত শত ড্রোনের একটি গেরান 2 ড্রোন ইউক্রেনীয় প্রতিরক্ষার আঘাতে গতিপথ বদলে সীমান্ত পেরিয়ে রোমানিয়ার গালাতি শহরের একটি বহুতল ভবনের ছাদে বিস্ফোরিত হয়। 4 বছরের যুদ্ধে এই প্রথম কোনো ন্যাটো দেশের জনবহুল এলাকায় রুশ ড্রোন আঘাত আনল, যাতে বেশ কয়েকজন নাগরিক হতাহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রোমানিয়া 2টি F-16 ওড়ায়, তবে যুদ্ধের নিয়ম রক্ষার্থে ইউক্রেনের আকাশ সীমায় তারা গুলি ছুড়তে পারেনি। এই ঘটনায় ক্ষুব্ধ রোমানিয়ার প্রেসিডেন্ট কৃষ্ণ সাগরের বন্দর রুশ কনসুলেট বন্ধ ও কনসালকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। ন্যাটো সীমান্তেই বিস্ফোরণের পর ইউরোপ জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ন্যাটো প্রধান মার্ক রুটে ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার স্পষ্ট জানিয়েছেন, অনুচ্ছেদ 5 অনুযায়ী মিত্রদের 1 ইঞ্চি ভূখণ্ড রক্ষায় তারা প্রস্তুত। একই সময় ইউক্রেনের আকাশ সুরক্ষায় সুইডেন বেশ কিছু অত্যাধুনিক গ্রিপেন যুদ্ধবিমান অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে জেলেনস্কি বলেছেন, এর ফলে দূরের রুশ বিমান ও রুশ গ্লাইড বোমা ধ্বংস করা সহজ হবে। তবে একই সঙ্গে কিয়েভ ও ইউক্রেনীয় স্থাপনা রক্ষায় মার্কিন অংশীদারদের কাছে জরুরি ভিত্তিতে প্যাট্রিয়ট মিসাইলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি। তবে এই আন্তর্জাতিক চাপ বা জেলেনস্কির সামরিক তোড়জোড়কে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে কাজাখস্তানের সংবাদ সম্মেলনে পুতিন দাবি করেন, যুদ্ধক্ষেত্রের অগ্রগতি অনুযায়ী এই যুদ্ধ এখন শেষের দিকে। একই সঙ্গে তিনি বাল্টিক দেশগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়ার বহি অঞ্চল কালিনিনগ্রাদে ন্যাটোর কোনো হামলার চেষ্টা বা লাটভিয়া থেকে ইউক্রেনীয় ড্রোন ওড়ানোর মতো যে কোনো সরাসরি সামরিক হুমকিদাতাকে মস্কো মাটির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ইবোলায় আক্রান্তদের চিকিৎসায় কেনিয়ায় কোয়ারেন্টিন সেন্টার খুলতে চায় যুক্তরাষ্ট্র। নাইরোবির আদালতের বাধা, সহযোগিতা বাড়ানোর আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার।
ভারতের পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দুপুরে কলকাতা ও এর আশেপাশের জেলাগুলোর উপর বয়ে যায় ঝড়। এর আঘাতে কলকাতায় উপড়ে গেছে অর্ধ শতাধিক গাছ, ভেঙে পড়েছে পুরনো ঘরবাড়ির দেয়াল। ঝড়ের কারণে শহরের বিভিন্ন রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় ৮৮ কিলোমিটার। ঝড়ের কারণে ট্রেন ও বিমান পরিষেবা বিঘ্নিত হওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে বৈদ্যুতিক লাইনেরও। এদিকে দুর্যোগে প্রাণ হারানোদের পরিবারকে ৪ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভারতে আলোচিত ককরোচ জনতা পার্টির অনলাইন আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। তবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এদিকে লাখো সদস্য, কোটি অনুসারী নিয়ে আন্দোলনটি দ্রুত বিস্তার লাভ করলেও আরএসএস বলছে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ককরোচ জনতা পার্টি ভারতে কয়েকদিনেই কোটি অনুসারী নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলন পরিচালনা করা এই পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, দেশে ফিরলে বিমানবন্দরে তাকে আটক করা হতে পারে। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ভারতে থাকা তার পরিবারের সদস্যদের হুমকি দেয়া হচ্ছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই তরুণ আরও জানান, নিজের এক্স প্রোফাইলে স্রেফ ক্ষোভ থেকে একটি রসাত্মক পোস্ট করেছিলেন, আর তাতেই যেন বারুদে আগুন জ্বলে ওঠে। জেনজি এবং বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত সাড়া দেয়। সেই পোস্টের নিচে জমা হয় শত শত মন্তব্য। তরুণরা রসিকতা করেই দাবি তুলতে থাকে নিজেদের একটি আলাদা প্ল্যাটফর্ম কিংবা রাজনৈতিক দল গঠনের। মাত্র ২৪ ঘন্টায় এর অফিসিয়াল ওয়েবসাইটে সাইন আপ করে ৫০,০০০-এরও বেশি মানুষ। এভাবেই জন্ম নেয় ব্যঙ্গাত্মক অনলাইন আন্দোলন ককরোচ জনতা পার্টি বা সিজেপি। বর্তমানে ইনস্টাগ্রামে সিজেপির ফলোয়ার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২২.৫ মিলিয়নে, আর ওয়েবসাইটে নিবন্ধিত সদস্য সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখের গণ্ডি, যা ভারতের মূলধারার অনেক বড় বড় রাজনৈতিক দলের সোশ্যাল মিডিয়া শক্তিকেও পেছনে ফেলে দিয়েছে। এদিকে তরুণদের এই ককরোচ জনতা পার্টির উত্থান এবং রাজনৈতিক অস্থিরতার মাঝে সম্পূর্ণ ভিন্ন ও ইতিবাচক সুর শোনা গেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর প্রচার প্রমুখ সুনীল আম্বেকের কণ্ঠে। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ব্যঙ্গাত্মক আন্দোলন নিয়ে তাদের কোনো উদ্বেগ নেই এবং ভারতের তরুণ প্রজন্ম অত্যন্ত আশাবাদী, দেশের প্রতি তাদের অগাধ বিশ্বাস রয়েছে। শেখ সাদিম আরজান, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত, ৪৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার স্থানীয় সময় ভোরে ভার্জিনিয়ায় পর্যটকবাহী বাসের সঙ্গে কয়েকটি গাড়ির সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। বাসটি প্রথমে একটি গাড়িকে ধাক্কা দিলে পরে আরও কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। মহাসড়কে নির্মাণাধীন এলাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোকেই দুর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে। ধীরগতির যানবাহনের কাছে পৌঁছেও বাস চালক গতি কমাননি বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। রোবটের নিখুঁত নাচে মুগ্ধ দর্শকরা। চীনের তিয়ানজিনে বসেছে জমকালো কার্নিভাল। ভবিষ্যৎ প্রযুক্তির বাস্তব ব্যবহার তুলে ধরায় আয়োজনের লক্ষ্য। আফ্রিকায় প্রাণঘাতী ইবোলা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। প্রতিষেধক না থাকায় বাড়ছে মৃত্যুর মিছিল। কঙ্গোর ইতুরি প্রদেশেই এ পর্যন্ত ২২৩ জনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে আক্রান্ত মার্কিন নাগরিকদের চিকিৎসার জন্য কেনিয়ায় কোয়ারেন্টিন সেন্টার খুলতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্র। তবে এতে নাইরোবির আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন। সংক্রমণ ঠেকাতে ও আক্রান্তদের চিকিৎসায় আন্তর্জাতিক সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আফ্রিকার কঙ্গোতে শুরু হওয়া ইবোলার বিরল ও মারাত্মক বন্দিবুগীয় স্ট্রেইনটি বর্তমানে প্রতিবেশী উগান্ডাতেও ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে অঞ্চলটিতে এরই মধ্যে বেশ কয়েকজন মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। এই স্ট্রেনের সুনির্দিষ্ট কোনো অনুমোদিত ভ্যাকসিন বা চিকিৎসা না থাকায় পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। এর মধ্যেই উগান্ডা কঙ্গোর সঙ্গে তাদের সীমান্ত পুরোপুরি বন্ধ করে দিলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্রমণ নিষেধাজ্ঞার বিরোধিতা করে একে অনর্থক বলে আখ্যা দিয়েছে। এদিকে মহামারী কবলিত এলাকা থেকে আক্রান্ত বা সংক্রমিত মার্কিন নাগরিকদের চিকিৎসার জন্য কেনিয়াতে 50 শয্যার একটি কোয়ারেন্টাইন সেন্টার খোলার পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু কেনিয়ার উচ্চ আদালত মার্কিন অর্থায়নে নির্মিতব্য এই ইবোলা আইসোলেশন সেন্টারের কার্যক্রমের উপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে। কেনিয়ার মানবাধিকার সংস্থা কাতিবা ইনস্টিটিউট এবং চিকিৎসকদের বৃহত্তম ইউনিয়ন KMPDU সরকারের এই গোপন চুক্তির তীব্র সমালোচনা করে একে দেশের বায়োসিকিউরিটির জন্য বড় হুমকি বলে উল্লেখ করেছে। চিকিৎসকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের জন্য বিপজ্জনক হলে কেনিয়ার জন্যও বিপজ্জনক। দীর্ঘ 3 দশকের সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতায় জর্জরিত কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশে ইবোলার প্রাদুর্ভাব সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে। সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস নিজে উপস্থিত হয়ে আক্রান্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং টিকাদান ও চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্ন করতে সব যুদ্ধরত পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তবে স্থানীয় বাসিন্দাদের কঠোর চিকিৎসাবিধি ও দাফন প্রক্রিয়া নিয়ে ক্ষোভের কারণে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে হামলার ঘটনাও ঘটেছে। চলমান এই মানবিক সংকটে কঙ্গোর রেড ক্রস সোসাইটি, IFRC এবং ICRC সহায়তায় স্বেচ্ছাসেবকদের সুনির্দিষ্ট প্রশিক্ষণ দিয়ে মাঠে নামিয়েছে। স্বেচ্ছাসেবকরা ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম পরে জীবনের ঝুঁকি নিয়ে ভাইরাসের সংক্রমণ রোধে নিরাপদ ও মর্যাদাপূর্ণ দাফন সম্পন্ন করছেন। একই সঙ্গে বাস্তুচ্যুত মানুষের আশ্রয় শিবিরগুলো ইবোলার লক্ষণ, প্রতিরোধ ব্যবস্থা এবং দ্রুত স্বাস্থ্য কেন্দ্রে রিপোর্ট করার বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মনস্তাত্ত্বিক সহায়তা দিয়ে যাচ্ছেন। নাদিম মারজান, সময় সংবাদ। যুক্তরাজ্যে প্রথমবারের মতো নিবিড় পরিচর্যায় থাকা রোগীদের জন্য চালু হয়েছে ছাদ বাগান। লন্ডনের কিংস কলেজ হাসপাতালে রোগীরা এখন জীবন রক্ষাকারী সাপোর্ট নিয়ে প্রকৃতির সংস্পর্শে সময় কাটাতে পারবেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, চিকিৎসার পাশাপাশি রোগীদের মানসিক সুস্থতা বাড়ানোর লক্ষ্যেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। আইসিইউর 4 দেয়ালের বাইরে এবার খোলা আকাশের নিচে চিকিৎসা সুবিধা। রোগীদের মানসিক স্বস্তি ও সুস্থতা বাড়াতে নতুন এই উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যের লন্ডনের কিংস কলেজ হাসপাতাল। ইন্টেনসিভ কেয়ার ইউনিটের উপরে অবস্থিত এই বিশেষ আউটডোর ওয়ার্ডে সর্বোচ্চ 6টি বেড রাখা সম্ভব, যেখানে রোগীরা পূর্ণ জীবন রক্ষাকারী সাপোর্ট, অক্সিজেন ও অন্যান্য মেডিকেল সহায়তা সহ বাইরে খোলা পরিবেশে থাকতে পারবেন। ফিডিং টিউবের ওপর নির্ভরশীল 29 বছর বয়সী রোগী হোলি অ্যালেন এই রুফটপ ওয়ার্ড ব্যবহার করা প্রথম ব্যক্তি হিসেবে ইতিহাসে জায়গা করে নেন। সারাদিন ভেতরে আটকে থাকলে মনে হয় এগিয়ে যাওয়ার কোনো অনুপ্রেরণা থাকে না। এই পরিবেশটা সত্যিই মানসিকভাবে শক্তি দেয়। খুবই সুন্দর লাগছে। আমি যেতে চাই না। প্রায় 20 লাখ পাউন্ড ব্যয়ে তৈরি এই প্রকল্পটি কিংস কলেজ হাসপাতাল চ্যারিটির অর্থায়নে তৈরি করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ক্রিটিক্যাল কেয়ার রোগীদের দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ায় মানসিক চাপ কমানো এবং প্রকৃতির সঙ্গে সংযোগ তৈরি করাই উদ্দেশ্য। আমাদের কাজ শুধু জীবন বাঁচানো নয়, বরং রোগীরা যেন আইসিইউ থেকে বেরিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে তা নিশ্চিত করা। বিশেষজ্ঞরা মনে করছেন, আইসিইউ রোগীদের জন্য এমন খোলা পরিবেশে সময় কাটানো তাদের সুস্থ করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে। প্রযুক্তি ও চিকিৎসা ব্যবস্থার সমন্বয়ে তৈরি এই উদ্যোগ ভবিষ্যতে হাসপাতাল ডিজাইনের নতুন ধারা তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিউলি রোজা, সময় সংবাদ। চীনের তিয়ানজিনে শুরু হয়েছে ইন্টেলিজেন্ট রোবট কার্নিভাল। প্রযুক্তি নির্ভর এই অনুষ্ঠানে ছন্দ মিলিয়ে রোবটের নাচ মুগ্ধ করে দর্শকদের। আয়োজকরা বলছেন, সাধারণ মানুষের সামনে ভবিষ্যৎ প্রযুক্তির বাস্তব ব্যবহার আরও কাছ থেকে তুলে ধরাই তাদের লক্ষ্য। রোবটের নাচ, মার্শাল আর্ট আর আকাশ জুড়ে ড্রোনের আলোর ঝলক দিয়ে শুরু হয় রোবট কার্নিভাল। চীনের তিয়ানজিন কালচারাল সেন্টারের প্রাণবন্ত অনুষ্ঠানটির সবচেয়ে বড় আকর্ষণ রোবট নৃত্য। সঙ্গীতের তালে মানুষের মতো ছন্দ মিলিয়ে রোবটদের পারফরমেন্সে বিস্মিত হন দর্শকরা। প্রযুক্তি যে এখন শুধু গবেষণাগারে সীমাবদ্ধ নয়, বরং বিনোদনের অংশ হয়ে উঠছে, সেটি তুলে ধরা হয় এই মঞ্চে।
কার্নিভালে রোবটদের মার্শাল আর্ট প্রদর্শনী এবং আকাশ জুড়ে ড্রোন লাইট শো দর্শকদের নজর কাড়ে। বিশেষ করে সমন্বিত কোরিওগ্রাফিতে রোবটদের নড়াচড়া এবং নিখুঁত গতি প্রদর্শন প্রযুক্তিগত সক্ষমতার নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। পুরো আয়োজন জুড়ে ভবিষ্যতের স্মার্ট নগর জীবনের এক প্রকল্প চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়। ওয়ার্ল্ড ইন্টেলিজেন্ট এক্সপো 2026-এর অংশ হিসেবে আয়োজিত এই কার্নিভালে রোবট প্রদর্শনী, রোবোটিক্স চ্যালেঞ্জ এবং স্মার্ট কনজিউমার মার্কেটও রাখা হয়েছে। আয়োজকরা জানান, সাধারণ মানুষের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক প্রযুক্তিকে আরও কাছাকাছি পৌঁছে দেয় এই আয়োজনের মূল লক্ষ্য। শিউলি রোসা, সময় সংবাদ। বেগুনি রঙের জাকারান্ডা ফুলের সৌন্দর্যে মাতোয়ারা পর্তুগালের রাজধানী লিসবন। শহরের গুরুত্বপূর্ণ অনেক সড়কের পাশাপাশি অলিগলিতেও শোভা ছড়াচ্ছে বিস্ময়কর সৌন্দর্যের এ ফুলটি। দৃষ্টিনন্দন জাকারান্ডার সৌরভে স্থানীয়দের পাশাপাশি মুগ্ধ পর্যটকরা। তারিকুল হাসান আশিকের রিপোর্ট। মোহনীয় সৌন্দর্যের আধার বেগুনি রঙের ফুল জাকারান্ডা। অপরূপ শোভায় দূর থেকেও নানা রঙের তরুলতা আর সবুজের সমারোহে নজর কাটছে লিসবনের অসংখ্য জাকারান্ডা গাছের ফুলের রূপ। পাতাবিহীন কোনো কোনো গাছে যেন শুধুই ফুলের রাজত্ব। সারি সারি গাছে বেগুনি রঙের এই ফুলের সমারোহ জানান দিচ্ছে নগরে বাড়ছে তাপমাত্রা, বসন্ত পেরিয়ে গ্রীষ্মের ছোঁয়া লাগছে পর্তুগালে। দৃষ্টিনন্দন এই ফুলের সৌন্দর্যে লিসবন ধারণ করেছে ভিন্ন এক রূপ। শুধুমাত্র জাকারান্ডা ফুলের সৌন্দর্য উপভোগের জন্যই অনেক পর্যটক এ সময় ভ্রমণের জন্য বেছে নিয়েছেন লিসবনকে। লিসবনের সড়ক থেকে অলিগলি জুড়েই রয়েছে জাকারান্ডার সমারোহ। জানালা খুললেই অনেক লিসবনবাসীর চোখ জোড়াচ্ছে বিস্ময়কর এ ফুলের সৌন্দর্যে। ঝরে পড়া ফুল যেন কার্পেটের মতোই এক রূপকথার পরিবেশ তৈরি করেছে লিসবনের বিভিন্ন এলাকা জুড়ে। পর্তুগিজরা মনে করেন জাকারান্ডা ফুল শহরের জন্য বয়ে নিয়ে আসছে সৌভাগ্য ও সুসময়। স্থানীয়দের পাশাপাশি লিসবন ভ্রমণে আসা পর্যটকরাও পাচ্ছেন মনোমুগ্ধকর এই সৌন্দর্যের পরশ। সৌন্দর্য বৃক্ষ হিসেবে পরিচিত লাতিন ফুল গাছ জাকারান্ডা পর্তুগালে নিয়ে আসা হয় ব্রাজিল থেকে। লিসবনের পাশাপাশি যুগে যুগে পুরো পর্তুগালেই এখন চোখে পড়বে অসংখ্য দৃষ্টিনন্দন জাকারান্ডা গাছ, যেগুলো মে থেকে জুনে ধারণ করে মোহনীয় রূপ। লিসবনের মার্কেস পম্বাল, বেলেই, সালদানা সহ নগরের অনেক গুরুত্বপূর্ণ রাস্তার দুধারেই এখন শোভা ছড়াচ্ছে ফুলে ফুলে ছেয়ে থাকা অসংখ্য জাকারান্ডা গাছ। দৃষ্টিনন্দন তো বটেই, শহর জুড়ে অসংখ্য জাকারান্ডা গাছে থোকায় থোকায় ফুটে থাকা ফুল জানান দিচ্ছে গ্রীষ্মের আগমনী বার্তা। চমৎকার এই ফুলের সৌন্দর্য লিসবনকে কদিনের জন্য করেছে আরো আকর্ষণীয়। আর এ সময়ে লিসবন ভ্রমণ করা পর্যটকদের জন্য এটি একটি বাড়তি প্রাপ্তি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সিদ্ধান্তহীন ট্রাম্প। হরমুজে মার্কিন অবরোধ শিগগিরই প্রত্যাহারের ঘোষণা। ওয়াশিংটনের কাছ থেকে কথা নয়, কাজে প্রমাণ চায় তেহরান। চুক্তির তোয়াক্কা না করে লেবাননের আরও ভেতরে প্রবেশ ইসরায়েলি সেনাদের। হামলায় একদিনে নিহত 5। গাজায় দখলদার বাহিনীর আক্রমণে শিশুসহ 10 জনের প্রাণহানি। এবং ভারতের পশ্চিমবঙ্গে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, 8 জনের প্রাণহানি, আহত বেশ কয়েকজন। কলকাতায় অর্ধশতাধিক গাছ উপড়ে পড়ায় রাস্তায় দীর্ঘ যানজট। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনান। ধন্যবাদ সাবরিনা। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।